সস কেচাপে ভ্যাট বাড়ার শঙ্কায় রাজশাহীর টমেটো চাষিরা। বাড়তি করের বোঝা টানতে হবে ভোক্তাকে, বলছে কর্পোরেট প্রতিষ্ঠান। কমতে পারে শুল্ক হার। বাংলাদেশ থেকে বর্জ্য রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। বিশ্ববাজার ধরতে পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। অর্থনীতির ভূমিকা রাখতে নীতিমালার সঠিক বাস্তবায়নের তাগিদ। সরকারিভাবে আমদানির এক সপ্তাহ পরও রাজধানীর বাজারে কম চালের সরবরাহ, চড়াতেই স্থির দাম। মুন্সিগঞ্জে 2 দিনের ব্যবধানে ইলিশের কেজি ছাড়িয়েছে 2500। উঠে দাঁড়াতে পারছে না ঢাকা পুঁজিবাজার। সপ্তাহে একদিনও হয়নি 500 কোটি টাকার লেনদেন। বিনিয়োগ টানতে ব্যর্থ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। আশা জাগিয়েছে বিমা ও প্রযুক্তি খাত। এবং যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের শীতল সম্পর্ক চাঙ্গার চেষ্টা, মত বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ওপর ভ্যাট শুল্ক বাড়ানোর প্রভাব নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসি। সস কেচাপে ভ্যাট ও শুল্ক বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলের টমেটো চাষিরা। আসন্ন সংকট উত্তরণে সরকারের হস্তক্ষেপ চায় প্রক্রিয়াজাত এসব কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। চুক্তিভিত্তিক টমেটো চাষে ভাগ্য ফেরা কৃষকরাও শঙ্কামুক্ত হয়ে মনোযোগ দিতে চান ফসল উৎপাদনে। কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে চুক্তিভিত্তিক চাষ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শামসুল হক প্রিন্সের তোলা ছবিতে রাজশাহী ও নাটোর ঘুরে এসে রিপোর্ট করেছেন MS আরেফিন। দেশের বাজারে যত টমেটো পাওয়া যায় তার একটি বড় অংশের যোগান আসে রাজশাহীর গোদাগাড়ি থেকে। ধান চাষ লাভজনক না হওয়ায় বিঘার পর বিঘা টমেটো আবাদে ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষক। তাদের এই ফসল চাষে উৎসাহ দিচ্ছে কৃষিভিত্তিক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিবদ্ধ চাষ ব্যবস্থাপনা। উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে প্রাণের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলনও মিলছে প্রতি বিঘায় 5 থেকে 6 মেট্রিক টন করে। 25 বিঘা টমেটো আবাদ করেছি। এগুলো হচ্ছে আমরা বাইরেও বিক্রি করি, কোম্পানিকেও দিই। যেখানে বেশি দাম পাই তখন সেখানে বিক্রি করি। বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে টমেটো সংগ্রহ করে এবং পাল্পিং করে বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। কৃষকের পরম যত্নে ফলানো টমেটো মাঠ থেকে সরাসরি চলে যায় রাজশাহীর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথমে তৈরি করা হয় পাল্প, পরে তা দিয়ে বানানো সস, কেচাপ ও টমেটো পেস্ট পৌঁছে যায় সারা দেশে। রপ্তানি আয়ের যোগান দিতে চলে যায় বিদেশেও। অ্যাসেপ্টিক পদ্ধতিতে আমরা এই প্রসেসটাকে আমরা ফিল করি। তবে এবার ছন্দপতনে পড়তে যাচ্ছে উদীয়মান এই শিল্প খাতটি। প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রস্তুতকারকদের সংগঠনের তথ্য, দেশে বর্তমানে সস, কেচাপ আর টমেটো কেচাপের বার্ষিক বাজার 600 কোটি টাকার, যা বাড়ছে 10% হারে। তবে সম্প্রতি এসব পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন উৎপাদনকারীরা। 5% থেকে 15% ভ্যাট বেড়ে গেল, এতে আমরা কিছুটা শঙ্কিত। ফলশ্রুতিতে তখন হয়তো বা আমাদের ডিমান্ডটা একটু কমে যায়, বা যদি ডিমান্ড কমে যায় তখন কিন্তু এই পরবর্তীতে এই ইন্ডাস্ট্রিরা যেভাবে গ্রো করছে এই রেটে গ্রো করবে না। এই অবস্থায় কৃষকের স্বার্থ আর পণ্য প্রস্তুতে বৈচিত্র্যময়তা আনতে আর্থিক ও নীতি সহায়তা নিয়ে এ খাতে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে তাদের কোনো রিস্ক নিতে হয় না, পণ্যের বাজারটা নিশ্চিত থাকে এবং তারা অন্যান্য ক্ষেত্রে যে পণ্য বিক্রি করে যে রকম লাভ করে তার চাইতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তারা অনেক বেশি লাভবান হতে পারে। এটাতে যদি উৎসাহিত করে কৃষকদেরকে তাহলে উৎপাদন বাড়বে এবং আমরা ক্ষেত্র বিশেষে অনেক বেশি পরিমাণে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হব। কৃষিপণ্যের উৎপাদনকারীদের সংখ্যা সত্যি হলে টমেটো চাষিরা বেহাল দশায় পড়বেন, এমনটাই বলছেন কৃষি সংশ্লিষ্টরা। কৃষকের কাছ থেকে টমেটো সংগ্রহ করে পাল্প তৈরির পর নাটোরের প্রাণাগ্রো লিমিটেডের এই কারখানাটিতে সস তৈরির সবশেষ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যেখানে ছোট বড় মিলিয়ে প্রতিদিন অন্তত 35 টন সস উৎপাদন করা হচ্ছে। MS আরেফিন, সময় সংবাদ, নাটোর। ডক্টর মাহফুজ কবির, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেই সূত্র ধরেই বলতে চাই, আসলে আমরা দেখলাম ভ্যাটের দাম শুধু ভোক্তাকেই চিন্তিত করেনি, বরং শঙ্কায় ফেলেছে সেই চাষিদের বা কৃষকদেরও। তো ভ্যাট বৃদ্ধির আগে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়?
হ্যাঁ, আসলে এই জায়গাতে দেশীয় যে শিল্প রয়েছে যেগুলো আসলে আমদানি প্রতিস্থাপক, তো সেগুলোকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, তো সেই বিষয়টা প্রথমে চিন্তা করা উচিত। আর আমাদের দেশে কিন্তু এই যে খাদ্য প্রক্রিয়াজাত বা কৃষি প্রক্রিয়াজাত যে শিল্প, সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে এবং একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়াচ্ছে। আমরা রপ্তানিও কিন্তু করছি এই ধরনের পণ্য, এবং চাষিরা মানে দেশের যে কৃষকেরা তারা কিন্তু লাভবান হচ্ছে আস্তে আস্তে, মানে পুরো ফর্মালাইজ হচ্ছে সেক্টরটা। তো এই অবস্থায় তাদের প্রোটেকশন দেওয়াটা হচ্ছে সরকারের একটা দায়িত্ব, যে তারা আস্তে আস্তে গড়ে উঠবে এবং সারা বিশ্ব জুড়ে তারা একটু মানে শক্তিশালী অবস্থান করবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে এই বছর 5 থেকে 15% এই ধরনের যে প্রক্রিয়াজাত পণ্য সেগুলোর উপরে আসলে ভ্যাট বাড়ানো হয়েছে। তো এইটা আমি মনে করি যে তাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব তৈরি করছে, তার কারণ পুরো ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে এটা, মানে ভোক্তাদের চাহিদাও এমনিতে কমে যাচ্ছে, এটার কারণে কিন্তু কৃষকদের দিক থেকেও কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি হচ্ছে। জি, এই যে ভ্যাটের শুধু বাড়ানো হচ্ছে কোনো কোনো পণ্যে হঠাৎ করে, আবার দেখা যাচ্ছে যে আন্দোলন হচ্ছে, ভ্যাট কমানো হচ্ছে, মানে এগুলো কেন হচ্ছে? একটা মানে সুষ্ঠু পরিকল্পনা করে তো এই কাজগুলো করা উচিত কি আপনার মনে হয়? না, যে প্রতিবাদগুলো এসছে এটা কিন্তু ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ সবাই কিন্তু একস্বরে বলেছেন যে এটা করা উচিত হয়নি বছরের মাঝামাঝি সময়ে। এবং একই সঙ্গে যদি পণ্য এবং সেবাগুলো দেখেন, সেগুলো একেবারে সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তারা এগুলো ভোগ করেন থাকেন। তো সুতরাং তাদের উপরে তো একটা চাপ পড়ছে। অন্যদিকে যে এই শিল্পগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু এই আমাদের একেবারে দেশীয়, মানে এখানে ভ্যালু এডিশন অনেক বেশি। তো যেখানে ভ্যালু এডিশন বেশি সেখানে তো আসলে দেশের মানুষের লাভটা বেশি, তো এবং কর্মসংস্থানও অনেক হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে একটু চিন্তা করা দরকার ছিল যে কর্মসংস্থানের উপর কী প্রভাব পড়বে, দেশীয় যে বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি বিনিয়োগগুলো, তো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এবং একই সঙ্গে এই যে অতিরিক্ত যে করের চাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে কি যে আসলে তাদের যে মানে এনবিআর একটা উদ্দেশ্য ছিল যে অতিরিক্ত রাজস্ব আদায় করবে, পরে দেখা যাবে কি যে আসলে সেই রাজস্ব আদায় হচ্ছে না, এবং একই সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শিল্প বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে আরো বেশি হয়তো ভোগান্তিতে ফেলছে এমন। তো এখানে যে উদ্যোক্তারা এখন যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তারাও দেখা যাচ্ছে যে এইসব পণ্য কিংবা কৃষিজাত পণ্য কিন্তু তারা উৎপাদনে আগ্রহী হচ্ছে। তো তাদের ক্ষেত্রে এটা আসলে কত বড় প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এই যে আমরা তো দেখলাম যে টমেটোর যে কেচাপ, তো সেখানে 5 থেকে লাভ দিয়ে 15% এটা করা হলো ভ্যাট। এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে পুরো রেঞ্জের মধ্যে আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আগে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে, যেমন এই যে কেক, বিস্কুটের কথা যদি ধরি আমরা, এখানে ক্র্যাকার্স, এগুলো সব কিছুতেই কিন্তু এই 5 থেকে 15% করা হয়েছে। এবং এর পিছনে কিন্তু অনেক দেশীয় ইন্ডাস্ট্রি রয়েছে, যারা কিন্তু আবার এখানকার যে কাঁচামাল, দেশীয় কাঁচামাল ব্যবহার করছেন, এবং কাঁচামাল উৎপাদনে কিন্তু কৃষকেরা জড়িত রয়েছেন। এখানে অনেক ছোট ছোট হ্যান্ডমেড ফ্যাক্টরিও রয়েছে, যেটা ঘরের মধ্যে তারা তৈরি করছে পণ্য এবং তারা কিন্তু বাজার বিক্রি করছে। তো সুতরাং এই যে পুরো বেকারি শিল্প যেটা দাঁড়িয়ে আছে, তো সেটার উপরে কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি করছে। অনেক কর্মসংস্থান রয়েছে, সাপ্লায়ার রয়েছে। তো আমি মনে করি যে এই বিষয়টা আসলে অনেক চিন্তার বিষয়, যে আমরা যে এটা করছি এর ফলাফলটা কি হচ্ছে সেটা আমরা ভাবছি না। জি স্যার, আপনার সাথে আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটি খবর দেখে আসি। প্রক্রিয়াজাত কৃষি পণ্য উৎপাদনকারীরা সাফ জানিয়ে দিচ্ছেন, বাড়তি ভ্যাটের বোঝা ভোক্তার কাঁধে চাপালে তা জুলুম হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রক্রিয়াজাত কৃষি পণ্যের বাজারের 40% দখলে রাখা প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ভ্যাট কমানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। এর আগে গত 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। এতে সস, কেচাপের মতো পণ্য কিনতে ভোক্তাদের ব্যয় বেড়ে যায়। কিছু কিছু পণ্যের জন্য 200%-এরও বেশি ভ্যাট বেড়ে গিয়েছে। এই জন্য ভোক্তাকে অবশ্যই টাকা বেশি দিতে হবে এবং 5 টাকার বিস্কিট আগামী দিনে 60 টাকা দেওয়া লাগবে। ওনারা আমাদের সার্বিক বিষয়গুলো চিন্তা করে বিবেচনা করে আমাদেরকে তড়িৎ সমাধান দিবেন এবং অবশ্যই আমরা একটি সুন্দর সমাধানের দিকে এনবিআর এর সাথে যেতে পারবো বলে আমরা আশা করছি। স্যার, আমরা প্রতিবেদনটা দেখছিলাম, তো আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আমরা যখন পণ্য বৈচিত্র্যকরণে জোর দিচ্ছি, তখন প্রক্রিয়াজাত জিনিসের ওপর মানে ভ্যাট বাড়ানো কেন হচ্ছে আপনার মনে হয়? এই জায়গাটা আমি মনে করি যে এটা এক ধরনের ডাইকোটমি রয়েছে। মানে একদিকে আমাদের নীতিগুলো হচ্ছে যে পুরো বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা, অন্যদিকে যে সমস্ত প্রোডাক্ট আসলে একেবারে দেশের যে সমস্ত ভ্যালু এডিশন হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশীয় যে কাঁচামাল কৃষকেরা পণ্য উৎপাদন করছে এবং তারা কিন্তু এই শিল্পে যোগানটা দিচ্ছে, বিশেষ করে যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তো সেই জায়গার উপরে চাপটা বেড়ে যাচ্ছে।
তো এইটা কিন্তু এটা খুবই চিন্তার বিষয় যে আমরা বিদেশ থেকে যে পণ্যগুলো নিয়ে আসছি সেগুলোর ক্ষেত্রে কিছুটা হয়তো আমাদের রেগুলেটরি ডিউটি আছে, কিন্তু তার চাইতে বেশি হচ্ছে কিন্তু আমাদের যে দেশীয় কৃষকেরা যেগুলো লক্ষ লক্ষ কৃষক যেগুলো উৎপাদন করছে তারা আশায় বুক বাঁধছেন যে দেশের ভিতরে শিল্প হচ্ছে এবং তারা কিছু কিছু জায়গায় দামও পাচ্ছেন, তারা কন্ট্রাক্ট ফার্মিংয়েও যাচ্ছেন। তো সুতরাং এই বড় একটা সুযোগ, এই সুযোগের উপরে যদি একটা চাপ তৈরি হয় তাহলে কিন্তু কৃষকরা হতাশ হচ্ছেন, দেশীয় যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও হতাশ হচ্ছেন, এবং প্রাণের মতো একটা বড় কোম্পানি যারা আসলে গ্লোবালি আউটরিচ করছে এবং বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে তারাও কিন্তু হতাশ হচ্ছেন। তো সুতরাং ছোট মাঝারি বড় সমস্ত প্রতিষ্ঠানের উপরে চাপ তৈরি করা এবং লক্ষ লক্ষ কৃষকের উপরে চাপ তৈরি করা, এইটাই একটা বড় চিন্তার বিষয়। এবং এটা কিন্তু আসলে আমাদের যে পণ্য বৈচিত্র্যকরণ নীতি তার সঙ্গে যে তার যে প্রয়োগ মানে এবং করের সঙ্গে যে লিঙ্কেজ, সেটা আসলেই মনে হচ্ছে যে এটা বৈপরীত্যের মধ্যে চলে এসছে। স্যার, এটা তো শুধুমাত্র ওগুলোতেই না, কৃষিতেও তো একটা বিশাল প্রভাব ফেলবে আর কি, প্রক্রিয়াজাত বাদেও কৃষিতেও বিশাল প্রভাব ফেলবে। তো এক্ষেত্রে কি আজকাল শুধু কন্ট্রাক্ট ফার্মিংয়ে যথেষ্ট, নাকি বাজারজাত করা সহজ দরকার কিনা, সহজ করা? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে পুরো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, এবং একই সঙ্গে যে আমাদের কৃষির ক্ষেত্রে বৈচিত্র্যকরণ, যেখানে ধানের বাইরে গিয়ে যে আমরা একটু ভিন্ন ধরনের হয়তো সবজি ফল এগুলোর দিকে যাচ্ছি, তো সেটাও কিন্তু একটা চাপের মধ্যে পড়ছে। আমি মনে করি যে এই জায়গাটাতে অন্য ধরনের একটা চিন্তাভাবনা দরকার, যে এই বাজারজাতকরণের ক্ষেত্রেও তো আমাদের ভ্যাট রয়েছে এবং একই সঙ্গে উৎপাদন পর্যায়ে প্রক্রিয়ার পর্যায়ে ভ্যাট এটা বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু করের যদি এত চাপ থাকে তাহলে কিন্তু হবে না। এই করটাকে সহজ করা, বাজারজাতকরণকে সহজ করা, ই কমার্সটাকে শক্তিশালী করা, ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশন সেগুলোকে একটু ইজি করা, এইভাবে করে এবং নীতি সহায়তা দেওয়া, কৃষকদের পাশে দাঁড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, এইভাবে করলে আমি মনে করি যে আসলে পুরো বিষয়টা সহজ হবে। এবং এই ধরনের পণ্য যেগুলো আসলে কৃষকদের সরবরাহের উপরে নির্ভরশীল এবং স্থানীয়ভাবে যে মূল্য সংযোজন হচ্ছে, তো সেগুলোর দিকে আসলে এই যে করের চোখটা না গিয়ে বরং অন্য জায়গাতে যেগুলো আসলে একটু বিলাসী পণ্য যেগুলো আমদানি করা হয় সেগুলোর উপরে যদি একটু ভ্যাট বা কর বানানো হয়, আমি মনে করি যে সেটাই ভালো হবে এবং সেটাতে দেশীয় শিল্প সুরক্ষা পাবে। স্যার, দেশ চালাতে হলে তো ভ্যাটের দরকার আছে, তো এক্ষেত্রে শুধুমাত্র যে বিলাসী পণ্যের দিকেই যে ভ্যাট বাড়ানো হবে, মানে এখানে যে একদমই হবে না, তো এ ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? নাকি এখানেও কিছুটা ট্যাক্স, স্বাভাবিক যে পণ্যগুলো আছে সেগুলো তো সামান্য পরিমাণে ট্যাক্স বাড়ানো উচিত? আসলে এখানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে অটোমেশন। ওই অটোমেশন না থাকার কারণেই কিন্তু এই মুহূর্তে যে ট্যাক্স রেট রয়েছে বা এই যে নতুন করে যেটা বাড়ানো হলো সম্পূরক শুল্ক এবং ভ্যাট, তো সেটা না বাড়িয়েও কিন্তু বিপুল পরিমাণে অতিরিক্ত রাজস্ব আদায় করা যেত। আমরা অটোমেশনের যে সহজ পদ্ধতি যেটার কথা বারবার আইএমএফ বলছে, তো সেদিকে যাচ্ছি না, বরং অন্যদিকে মানে ইনডিরেক্টলি আসলে সাধারণ মানুষের উপর যে চাপটা বাড়াচ্ছি, এতে করে যে করের যে একটা সামাজিক ন্যায় বিচারের নীতি, যেটা হচ্ছে যে যারা একটু ধনী মানুষ তাদের উপরে করের ভারটা বেশি পড়বে, গরিবের উপরে কম পড়বে, সেটা না করে উল্টা গরিবের উপরে করটা বেশি করে দিচ্ছে আমরা এই ভ্যাটের মাধ্যমে। তো সেই বৈপরীত্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং অবশ্যই আমি মনে করি যে অটোমেশনের দিকে যেতে হবে এবং সেটাই আমাদের ভবিষ্যৎ। আর দেখা যাচ্ছে রাজস্ব আদায়ে মানে আইএমএফ এর কি শর্তগুলো আছে, আর সেই শর্তগুলোর জন্যই দেখা যাচ্ছে যে হর হামেশা ভ্যাট বাড়ানো হচ্ছে। তো এক্ষেত্রে আসলে আমাদের বিবেচনার একটু দরকার আছে কিনা? আইএমএফ কিন্তু বলছে যে রাজস্বটা বাড়াতে হবে, তারা কিন্তু বলেনি যে ভ্যাট বাড়াতে হবে। তার কারণ কখনোই আইএমএফ এই ধরনের ইনডিরেক্ট ট্যাক্সটাকে এনকারেজ করে না। তারা সবসময় বলে যে ডিরেক্ট ট্যাক্স, বিশেষ করে যে কর্পোরেট ইনকাম ট্যাক্স এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, সেটা বাড়াতে হবে। তো সেই দিকে না গিয়ে আমরা পরোক্ষের দিকে যাচ্ছি, সেটা কিন্তু আইএমএফের যে নির্দেশনা তার বিরোধী। তাই মনে করি যে এইভাবে আইএমএফেরও একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা ভুল পথেও যাচ্ছি কর সংগ্রহের ক্ষেত্রে। তো এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার এবং যতটা সম্ভব প্রত্যেকটা জায়গাতে আমাদের অটোমেশন লাগবে এবং অটোমেটিক্যালি সব কিছু ডিটেক্টেড হবে। তো সেইভাবে আমাদের ইলেকট্রিক ফিজিক্যাল ডিভাইস সেটাকে বসাতে হবে এবং এইভাবে করে যতটা সম্ভব মানে ম্যানুয়াল পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা কর রাজস্ব আদায় করি, তাহলে সেক্ষেত্রে কর রাজস্বও বাড়বে, একই সঙ্গে আমাদের এই যে যারা দরিদ্র মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তাদের উপরে যে কর বা ভ্যাটের চাপ, সেখান থেকে আমরা মুক্ত হয়ে আসতে পারবো। স্যার, ছোট করে একটি প্রশ্ন জানতে চাই যে এই যে মানুষের ওপর যে চাপ বাড়ানো হচ্ছে, তো এটা আসলে মানুষকে একটু স্বস্তি কিভাবে দেওয়া যায়? আর এই সরকারের কাছে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি, আর মূল্যস্ফীতির হিসাব নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে, তো সে ব্যাপারে আপনার কি বলার আছে? না, মূল্যস্ফীতির হিসাব আবার নতুন করে এখন হচ্ছে যে আসলে এই জায়গাটাতে দেখা যাচ্ছে কি যে হিসাব তো একটা রয়েছেই, তো সেখানে আমাদের কিছু সমস্যা রয়েছে পদ্ধতিগত, কিন্তু একই সঙ্গে আসলে ওই বাজারে যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা তো সত্য। তো সেই জায়গাতে বাজারে শৃঙ্খলা আনার জন্য বাজার ব্যবস্থাপনার উন্নতি এটা খুব দরকার এবং একই সঙ্গে আসলে আমাদের পুরো যে কর ব্যবস্থা সেটার কিন্তু একটা রিফর্ম দরকার এবং একটা কমিটি কাজ করছে এখানে, কিন্তু আলটিমেটলি সেটা যথেষ্ট নয়। আরও বেশি করে মানুষের সাথে বসতে হবে, ব্যবসায়ীদের সঙ্গে বসতে হবে এবং সাধারণ মানুষের উপরে করের বোঝা যাতে কীভাবে কমানো যায় সেটার কথা চিন্তা করে করের আওতা বাড়ানো এবং ডিজিটাইজেশন, অটোমেশন, এই দিকে যদি আমরা একটু বেশি মনোযোগ খুব দ্রুত, যেন এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে যখন যেখানে আসলে রাজনৈতিক চাপ নেই, এই সময়ে যদি এই সংস্কারগুলো করা যায়, তখনই আমি মনে করি যে পুরো রাজস্ব ব্যবস্থার একটা গতি আসবে এবং একই সঙ্গে রাজস্ব বেশি আদায় হবে এবং প্রান্তিক সাধারণ মানুষ তাদের উপরে আসলে চাপটা কম পড়বে।
ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভ্যাটের নেতিবাচক প্রভাব নিয়ে এবং এই জন্য আমাদের স্টুডিওতে এসে আলোচনায় ছিলেন ডক্টর মাহফুজ কবির। আমদানি বাড়লেও এখনও চড়া রাজধানীর চালের বাজার, তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে স্থিতিশীল না থাকার একটি বাজার কিন্তু নিত্যপণ্যের বাজার। সেক্ষেত্রে শুক্রবারে যদি পরিস্থিতি অনুযায়ী বলি, মুরগির বাজারে আজকে যেটি জানতে পেরেছি যে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু 10 টাকা সব মুরগির ক্ষেত্রে কিন্তু কমে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে স্বস্তির খবর এদিকে যেমন থাকলেও আমরা যদি একটু বলি যে চাল বাজারের দিকে যদি যেতে চাই, চাল বাজারের যে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু যে ঊর্ধ্বমুখী চালের বাজার সেটি কিন্তু এখন আজকে আমরা যেটি জানতে পেরেছি যে মোটামুটি থমকে দাঁড়িয়েছে কিছুটা। কিন্তু এই বাজারে সবচেয়ে বড় সংকট যেটি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে যে নতুন যে মৌসুম শেষ হলো, সব শেষ আমনের মৌসুম, সেই মৌসুমের চাল কিন্তু পর্যাপ্ত বাজারে নেই, অর্থাৎ দেখা মিলছে না এমনটি কিন্তু বলছেন বিক্রেতারা। সেক্ষেত্রে এবং পাশাপাশি যদি বলি যে আমদানি করা যে চালের যে সুযোগ রয়েছে, আমদানি করছেন ব্যবসায়ীরা, সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই এমনটি কিন্তু বলছেন। সেক্ষেত্রে আমন মৌসুমের নতুন চাল এবং বাজারে আমদানি করা নতুন যে চাল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, মিয়ানমার, ইন্ডিয়া থেকে, সেই চালে পর্যাপ্ত সরবরাহ কিন্তু না থাকার কারণে কিন্তু বাজারে যে 10 থেকে 12 টাকা কয়েক সপ্তাহ ধরে যে বেড়ে এখন 400 থেকে 600 টাকা প্রতি বস্তায় দাম বেড়েছে, সেটি কিন্তু বলা চলে সেই দামটা কিন্তু বাড়তো না এমনটি বলছেন বিক্রেতারা। পাশাপাশি যদি বলি সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ নতুন মৌসুমের চালের সরবরাহ না থাকার পেছনে ব্যবসায়ী যেটি বলছেন, পর্যাপ্ত পরিমাণ পুরনো চাল মিনিকে অর্থাৎ 28 যদি বলি, মিনিকেট বলি, সেই চালগুলো কিন্তু মিলারদের কাছে মজুত রয়েছে। সেই মজুত থাকার কারণে কিন্তু তারা বাজারে নতুন চাল যেটি তারা স্টক করছেন আমন মৌসুমের, সেই চাল কিন্তু বাজার কিন্তু ছাড়ছেন না। অর্থাৎ তাহলে বিষয় হচ্ছে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পুরনো চাল থাকার কারণে নতুন চাল বাজারে নিয়ে আসছেন না, তবুও কিন্তু দাম কিন্তু তারা বাড়াচ্ছেন। এর পেছনে বরাবরের মতো যে সিন্ডিকেটের অভিযোগ, সেই সিন্ডিকেটের অভিযোগ থেকে কিন্তু বেরোতে পারছে না চালের বাজার। আর নতুন করে যে চাল যদি বাজারে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই সিন্ডিকেটকেই মূলত কারণ হিসেবে দুষছেন বাজার অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে চালের বাজার। আমরা রয়েছে এখন মাছের বাজার, যদি বলি কাঁচা বাজারে মাছের পরিস্থিতি কিন্তু গত 2 সপ্তাহের তুলনায় আজকে মোটামুটি একটু স্থিতিশীল, অর্থাৎ গত 2 সপ্তাহ মোটামুটি বাজার কিন্তু টালমাটাল অবস্থায় ছিল এমনটি বলা যাবে না, কিন্তু আজকে মোটামুটি বিক্রি হচ্ছে হাক ডাকে, অর্থাৎ ক্রেতারাও রয়েছেন, সব মিলে বিক্রি হচ্ছে কেজিতে 50 থেকে অর্থাৎ 20 থেকে 50 টাকার মতো কেজিতে কম দামে বিক্রি হচ্ছে মাছের বাজারে। তো আমার কাছে এই ছিল কাঁচা বাজার থেকে পরিস্থিতি সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। মুন্সিগঞ্জের মীর কাদিমে চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। 2 দিনের ব্যবধানে কেজিতে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বড় ইলিশের দাম কেজিতে 2600 টাকা হয়েছে। এর জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। নাসিরউদ্দিন উজ্জ্বলের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। মাঘের হাড় কাঁপানো শীতের মাঝেই ধলেশ্বরী তীরের মীরকাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক কেজিতে 300 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 2600-তে। নদীবেষ্টিত জেলা মুন্সিগঞ্জে প্রতি বছর 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশের পরিমাণ প্রায় 1000 মেট্রিক টন। হাটে ইলিশ ছাড়াও রয়েছে রুই, কাতল, কই, শিং, আইড়, বোয়ালের পসরা। প্রায় 1 ঘন্টাতে আর কি, কিন্তু মাছের দাম জিজ্ঞাসা করতে সাহস পাই না আর কি। এত দামের ইলিশ মাছ আগমন করে বেশি খাওয়ার সম্ভব নয়। 1 কেজি ইলিশের দাম 3500 টাকা। এত দাম ইলিশ মাছ আমাদের গরিবের পক্ষে সম্ভব না। এটা সিন্ডিকেট হইতেছে। এটা চাষের মাছ, মৌসুম থেকে আসে, ঠিক আছে। এটা তো দেশি মাছ পাওয়া যায় না, দেশি মাছ অনেক দাম, এটা এখন চলছে। আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ইলিশ তো আমদানি নাই বটে, অনেক কোনো ইলিশই নেই। মাছের আমদানি কম, খুয়াশের লিগে মাছ ধরতার না, যে জেলের গাঙ্গে নামতার না। অন্তত 15 জেলার মাছ আসে এই হাটে। প্রায় 4000 মানুষের কর্মসংস্থান এখানে। 45 আড়ত ঘিরে শতাব্দী প্রাচীন প্রতিদিনের এই হাটটিতে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যেন উঠে দাঁড়াতেই পারছে না ঢাকার পুঁজিবাজার। গত সপ্তাহে একদিনও হয়নি 500 কোটি টাকার লেনদেন, তবে এরই মধ্যে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সূচক ও বাজার মূলধন। আগের সপ্তাহের মতোই বিনিয়োগকারীদের টানতে ব্যর্থ হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠান, তবে কিছুটা আশার আলো দেখিয়েছে প্রযুক্তি, বিমা ও সিরামিক কোম্পানি।
চলতি সপ্তাহের প্রথম 3 কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী ছিল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, কিন্তু চতুর্থ কার্যদিবস বুধবার আবার দরপতন হয়। এরপর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। সপ্তাহ শেষে ডিএসসির প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৫,১৬৬ পয়েন্টে, আর ৩,৬৪৭ কোটি ২৯ লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৬০,৫৮৭ কোটি টাকায়। এ সময় দাম বেড়েছে ২০১টি, কমেছে ১৫০, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ধারাবাহিক পতনের মুখে আরও দাম ও লেনদেন কমেছে ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠান। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৫%। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন কমেছে ২৯%। তবে বেড়েছে প্রযুক্তি, জ্বালানি, বিমা খাতের লেনদেন। সব মিলিয়ে ২৯ খাতের ৯ খাতের লেনদেন কমলেও ভালো করেছে ১২টি খাত। দাম বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং প্রেস লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে অলটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে। এদিকে দরপতনের শীর্ষ ৫ কোম্পানি হল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, উইমেক্স ইলেকট্রোড লিমিটেড ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে ইলেকট্রনিক্স পণ্যের বর্জ্য থেকে তৈরি হচ্ছে সম্ভাবনাময় বাজার, বাড়ছে কর্মসংস্থানও। দেশীয় বাজার ছাড়িয়ে পুনঃব্যবহারযোগ্য কিছু পণ্য রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে নানা প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হচ্ছে ই বর্জ্যের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রয়োজন নীতিমালার সঠিক বাস্তবায়ন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় ও মোবারক শুভর তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ব্যবহার শেষে ফেলে দেয়া ইলেকট্রনিক্স পণ্যের গন্তব্য এসব ডাস্টবিন। এগুলি ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য নামে পরিচিত। বছরে ৩০ লাখ টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। গত এক দশকে ইলেকট্রনিক পণ্যের বাজার ৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকায়। কেবল মোবাইল ফোনের বাজারই এখন প্রায় ৬৬,০০০ কোটি টাকার। বাসাবাড়ি, অফিস বা শিল্প প্রতিষ্ঠান থেকে বাদ দেয়া ইলেকট্রনিক্স পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীরা। যেটা যে দাম, এই দামে কিনে এনে মহানন্দে যা মহাজনে দেই। আবার তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি দেশে পুনঃব্যবহারযোগ্য নয় এমন পণ্যগুলো রফতানি করছে চীন ও জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশেও। আর সেই ধরনের একটি পুনঃব্যবহারযোগ্য পণ্য তৈরির প্রতিষ্ঠান সাভারের পূর্ব রাজাসনের জলপাই বাগান গ্রামে বেসরকারিভাবে গড়ে ওঠা জেআর রিসাইক্লিং সলিউশনস। বিভিন্ন কোম্পানি থেকে আনি, ওটা আনার পরে আমরা এটা পার্ট বাই পার্ট প্রসেসিং করে মেশিনে খুলে ওটা প্রসেসিং করি। মাদারবোর্ডটা আলাদা করি, মোবাইলের ডিসপ্লেটা আলাদা করি। কিছু কিছু লোকাল কোম্পানি আছে মোবাইলের, ওনারা আবার আমাদের কাছ থেকে সংগ্রহ করে অনেকক্ষণ। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে ই বর্জ্য নিয়ে, কিন্তু এ খাতটি এখনও নানা সংকটে জর্জরিত। কারখানার কর্মীরা কাজ করছেন নিরলস, কিন্তু এই সংকটের কারণে ভারী ধাতু আলাদা করে দেশীয় বাজারে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ই বর্জ্য সংগ্রহে রয়েছে নানা প্রতিবন্ধকতা। এ নিয়ে বিস্তর অভিযোগও রয়েছে ব্যবসায়ীদের। একটা বর্জ্যকে সম্পদে রূপান্তর করে দেশে ডলার আনে। সরকারের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, আইনটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়া উচিত, এবং সরকারের একটা এছাড়াও করে যদি আমরা এক্সপোর্টটা বন্ধ করতে পারতাম, এবং এই দেশে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি পূর্ণাঙ্গ রিসাইক্লিং প্ল্যান যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের প্রায় ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হতো। রফতানির বাইরে যেসব পণ্য রয়ে যাচ্ছে দেশে, তারও রয়েছে আলাদা বাজার। এখানেও রয়েছে সম্ভাবনাময় কর্মসংস্থানের ব্যবস্থা। এবার জানা যাক এসব বাতিল ধাতু বা পিসিবির শেষ পরিণতি কোথায়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রাম, যা স্বর্ণগ্রাম নামে পরিচিত, যেখানে ই বর্জ্যে থাকা ক্ষুদ্র কণা আকারে সংগ্রহ হচ্ছে স্বর্ণ ও রূপা। বিশাল বাজার তৈরি হচ্ছে ছোট্ট এই গ্রামকে ঘিরেই। চট্টগ্রাম এবং পুরান ঢাকা শহরের সব জায়গা থেকে মানে এগুলো কালেকশন করা হয়। কালেকশন করার পরে আমরা এগুলো বাড়িতে আনি, আমরা এগুলোকে আগুনে পুরা দিই। তামা, পিতল, লোহা লক্কর যা আছে এগুলো বাঁচা হয়। পরে যে ঢেকিতে এগুলো গুঁড়া করা হয়। গুঁড়া করার পরে ছাইটি আমরা চুলাতে আমরা এগুলো গালানোর পরে এখানে একটা চান্দি জমে, রূপার চান্দি জমে। চান্দিটা জমা শেষ হলে
পরে এটা আমরা খাওয়াইলে চান্দিটা পানি হয়ে যায় আর স্বর্ণটা মাটিতে থাকে। 10 কেজি মাল হলে দেখা গেছে যে আপনার 10 আনা কিংবা 20 কেজি মাল হলে মানে কেজিতে 2 আনা করে হিসাব করলে 2-4-5 ভরি করে মাল হয়। প্রতি মাসে 10-12 ভরির মতো এরকম। বর্তমানে শেয়ার বাজারে যা আছে বাজার আমাদের পাকা সোনাটা তাই আসে। বিশেষজ্ঞরা মনে করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ইলেকট্রনিক বর্জ্যের বাজার নিয়ন্ত্রিত হলে রফতানি নির্ভরতা যেমন কমবে তেমনি বাড়বে কর্মসংস্থান আর ইতিবাচক প্রভাব রাখবে দেশের অর্থনীতিতে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশেপাশের বিভিন্ন স্থানে ডুবোচরে আটকে যাচ্ছে জাহাজ। মানিকগঞ্জের ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে পাবনা যেতে হচ্ছে নৌযানগুলোকে। সঙ্গে বেড়েছে চুরি ডাকাতির ঘটনাও। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ি ও নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা লাইটার জাহাজগুলো মানিকগঞ্জের পদ্মা যমুনার মোহনা অঞ্চলে আটকে যাচ্ছে। নাব্য সংকটের কারণে বাধ্য হয়ে শিবালয় উপজেলার ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশপাশে বিভিন্ন স্থানে ডুবোচরে জাহাজ নদীতে আটকে থাকছে। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও অর্থ। এ সুযোগে জাহাজগুলোতে বেড়েছে চুরি ডাকাতি। এতে আতঙ্কিত জাহাজে কর্মরতরা। চোর ডাকাতের ভয় আছে, পানি কম আছে নদীতে। নদী পথে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। জায়গায় জায়গায় অনেক পানি কম আছে। দেখা যাচ্ছে যে জায়গায় পানি কম আছে জাহাজ ঠেকে যায়। সরকার যদি আমাদের এই নদী পথে যে নব্যতা যদি ফিরায় দেয় তাহলে আমরা পুনরায় আবার আগের সাবকে আমরা যেতে পারবো। বিআইডব্লিউটিএ বলছে নদীতে জাহাজগুলো চলাচল করতে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন। চর পড়ার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 4 থেকে 5 ফুটে। নাব্য বাড়াতে 10টি ড্রেজারের মধ্যে 6টি দিয়ে ডুবোচর কাটার কার্যক্রম চলমান আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আর এটা বেসিন থেকে শুরু করে অ্যাপ্রোচ ওদিকে বাহাদুরাবাদ, ওদিকে আন্দারমানিক, ওদিকে বাহাদুরাবাদ দিয়ে আসলে এদিক দিয়ে বাগাবাড়ি পর্যন্ত, বাগাবাড়ি মোহনগঞ্জ রুট পর্যন্ত, ওই রুটে এই রুটেগুলোতে আমাদের 10টা জাহাজ নিয়োজিত করা আছে। এদিকে নদীপথের চুরি ডাকাতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। কোনো ভয়ভীতি বা কোনো ধরনের সহিংস ঘটনা, কোনো দুষ্কৃতির আঘাত যাতে না ঘটে সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। পদ্মা যমুনার বাঘাবাড়ি নগরবাড়ি চ্যানেলের কৈতলা, আন্ধারমানিক, বাহাদুরপুর এলাকায় ডুবোচরের মাত্রাটা অনেক বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কুয়াশা আর হালকা শীত থাকলেও সকাল থেকেই আসতে থাকেন ক্রেতা ও দর্শনার্থীরা। পরিবারের সদস্য, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। বরাবরের মতোই গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ভিড় তুলনামূলক বেশি। ক্রেতা সমাগম হচ্ছে মোরকজাত খাবারের দোকানগুলোতেও। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। মেলার ইজারাদের তথ্য, গত 2 শুক্রবার 2 লক্ষাধিক দর্শনার্থী এসেছিলেন মেলায়। আজ তা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোয়া, শীত, কুয়াশা সবকিছু উপেক্ষা করে সকাল থেকেই দর্শনার্থীরা আসছেন বাণিজ্য মেলা প্রাঙ্গণে। যদিও গেল 2 শুক্রবার সকালে ভিড়টা যেমন ছিল, আজকের শুক্রবার ভিড়টা তার থেকে অনেকটাই কম। তবে মেলার ইজারাদাররা বলছেন যে সকালে যেই প্রত্যাশা তারা করেছিলেন কুয়াশা এবং শীত থাকা সত্ত্বেও সেই প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী পাচ্ছেন, এবং কিছু কিছু বিক্রেতা বলছেন যে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী তারা সকাল থেকে পাচ্ছেন, এবং বেলা গড়াতে গড়াতে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকাল 10টায় দর্শনার্থীর সংখ্যা যেমন ছিল তার থেকে ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী সমাগম হচ্ছে এবং ক্রেতা সমাগম হচ্ছে। বিভিন্ন স্টল, প্যাভিলিয়নে তারা ঘুরে ঘুরে কেনাবেচা করছেন, এবং বলা যায় উৎসব মুখর এক পরিবেশ বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছে। এবং একটু যদি তথ্য জানাই, গেল 2 শুক্রবার প্রায় 2 লক্ষের মতো দর্শনার্থী সমাগম হয়েছিল বাণিজ্য মেলা প্রাঙ্গণে, এবং তথ্য আমাদেরকে দিয়েছেন মেলার ইজারাদাররা। এবং তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে এবছর যেহেতু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, অনলাইনেই 70% বেশি টিকিট কাটছেন দর্শনার্থীরা। এই বিষয়টিও তারা জানিয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন 90% বেশি অনলাইনে টিকিট বিক্রি হবে মেলা শেষ হতে হতে। এমন দিন তারা দেখতে চান, এমন প্রত্যাশাই তারা করেছেন। এবং আমাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা আমাদেরকে বলেছেন যে
নিরাপত্তা সার্বিকভাবে রক্ষা করতে তারা সক্ষম হচ্ছেন, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন উপচে পড়া ভিড়ের কারণে কিছু কিছু দিন তাদেরকে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষার জন্য। এবং আরও একটি বিষয় যদি বলি, গেল এক সপ্তাহ আগে থেকে নতুন একটি সংযোজন এসেছে বাণিজ্য মেলায়, সেটি হচ্ছে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। বাণিজ্য মেলা প্রাঙ্গণে কিন্তু পুরো এলাকায় এখন ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে এবং এই বিষয়টি নিয়েও দর্শনার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আজকের বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। নাটোরের ঔষধি গ্রামের পণ্যের বাজার সম্প্রসারণে নেই কোনো সরকারি পদক্ষেপ। কৃষকরাই নিজস্ব উদ্যোগে দেশ বিদেশে পাঠাচ্ছেন ঔষধের উপাদান। তবে বাজার সম্প্রসারণে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এদিকে ক্যান্সার প্রতিরোধক রোজেলার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাট গবেষণা ইনস্টিটিউট। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন। 2001 সালে এই এলাকার 7 জন কৃষক 7 প্রজাতির ঔষধি গাছ লাগান। 23 বছরে তা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বর্তমানে ইউনিয়নের প্রায় 15টি গ্রামে 631 প্রজাতির দেশি বিদেশি ঔষধি গাছ আছে, যেগুলো ঘিরে প্রায় 7,000 কৃষক ও তাদের পরিবারের জীবিকা। এই গ্রামগুলোই পরে ঔষধি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এসব ঔষধি গাছ, মূল, পাতা কিংবা গাছের গুঁড়া কিনে নেয়। তাইওয়ান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে দিনে প্রায় 7 থেকে 8 টন গুঁড়া রফতানি হয়। সরবরাহ ব্যবস্থা সহজ ও দ্রুত করতে বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান গ্রামবাসীর। ওষুধ গ্রামে 6টা মিল আছে, ওই ওষুধ মেলে শুকনো ওষুধ শুকনো করে শুট করিয়া পাউডার করা হয়। ফোনে অর্ডার করলে আমরা পার্সেল করে কুরিয়ারেতে দিয়ে দিই। সরকার ট্রেডিং বা প্রশিক্ষণ দেওয়াইতো বা বাজারজাত করার ব্যবস্থা করে দিত, তাহলে আমরা ওষুধ আরো বিদেশে পাঠাই দিতাম। ঔষধি গ্রামে রোজেলা চাষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পাট গবেষণা ইনস্টিটিউট। ক্যান্সার প্রতিরোধী এই ভেষজের চাহিদা বেশি থাকায় এমন উদ্যোগের কথা জানালো প্রতিষ্ঠানটি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে, পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে এটা সুরক্ষা দেয়। বাজারে বেশ চাহিদা আছে, 3,000 থেকে 4,000 টাকা কেজিতে এটা বিক্রি হয়। এটা একটা লাভজনক ফসল। স্থানীয় কৃষি বিভাগ বলছে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়ার কথা। কিভাবে বিদেশে আরও রপ্তানি করা যায়, কিভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, কিভাবে আধুনিক জাতগুলো চাষ করা হয়, এটার জন্য আমরা সম্প্রসারণবিদ হিসেবে আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখছি। আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। গেল বছর এই গ্রামে 155 হেক্টর জমিতে প্রায় 20 কোটি টাকা মূল্যের 20 মেট্রিক টন ঔষধি উপাদান তৈরি হয়েছে। সময় সংবাদ, নাটোর। কুড়িগ্রামে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সাংবাদিক, সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই। জুলুমের 18 কোটি মানুষের উপর করেছে। জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হয়েছে। একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না। জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল? আপনাদের পয়সায় তৈরি হয়েছিল। 18 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল। সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সা আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি। একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপেনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ ফোন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পেরেছিলেন, এবারও তারা সফল হবেন। কিন্তু না, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন। দেখি আমার বান্দাদের প্রতি তোমরা আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা, সদাচরণ করো কিনা, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসো কিনা, মানুষকে সম্মান করো কিনা। যারা এই কাজ করে আল্লাহ তাদের মতাকে পাকাপোক্ত করেন।
আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে, আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে। আর যারা এর বিরুদ্ধে চলে যায়, মানুষের উপর জুলুম অত্যাচার করে, অবিচার অনাচার দেশকে ভরে দেয়, সমাজকে ধ্বংস করে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, দর্শনের সেঞ্চুরি পালন করে, আল্লাহ তাআলা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদেরকে ক্ষমতা কেড়ে নেন। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে, সেখানে বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে চলছে নির্মাণ অবকাঠামো, কাঠ সরঞ্জাম ও বৈদ্যুতিক খাতের 3টি আন্তর্জাতিক মানের প্রদর্শনী। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় যৌথভাবে 3 দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে এএসকে ট্রেড এবং ফিউচার এক্স ইভেন্টস লিমিটেড। এতে দেশি বিদেশি প্রায় 100টি প্রতিষ্ঠান, হাজারেরও বেশি পণ্য নিয়ে অংশ নিয়েছে। আয়োজকরা বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের সুযোগ তৈরি করবে এই আয়োজন। যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আগামী 4 বছর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর কথা জানান তিনি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মিত্র। তবে 2018 সালে তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব ছিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ছিল সৌদি আরবের। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে রিয়াদে যান। সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার বলে জানিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মসনদে আবারও ট্রাম্প আসায় তাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের কথা বলেছেন সৌদি যুবরাজ। আগামী 4 বছর ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগ করতে চায় রিয়াদ। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেন মুহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগের আগ্রহ বাইডেন আমলে ওয়াশিংটন রিয়াদের শীতল সম্পর্ক আবার চাঙ্গা করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। 2019 সালে সৌদি আরবে একটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করে রিয়াদ। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। ওই ঘটনায় ট্রাম্প কঠোর কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলে অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি বিনিয়োগ পেয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে $50,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নিজের দ্বিতীয় মেয়াদের কর্মদিবসে স্টারগেট নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো প্রকল্পে এই বিনিয়োগের ঘোষণা দেন তিনি। বাণিজ্য যুদ্ধের পাশাপাশি চীনের সঙ্গে প্রযুক্তি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সস ক্যাচাপে ভ্যাট বাড়ায় শঙ্কায় রাজশাহীর টমেটো চাষিরা। বাড়তি করের বোঝা টানতে হবে ভোক্তাকে, বলছে কর্পোরেট প্রতিষ্ঠান। কমতে পারে শুল্ক হার। বাংলাদেশ থেকে বর্জ্য রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। বিশ্ববাজার ধরতে পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। অর্থনীতিতে ভূমিকা রাখতে নীতিমালার সঠিক বাস্তবায়নের তাগিদ। এবং সরকারিভাবে আমদানির 1 সপ্তাহ পরেও রাজধানীর বাজারে কম চালের সরবরাহ। চড়াতেই স্থির দাম। মুন্সিগঞ্জে 2 দিনের ব্যবধানে ইলিশের কেজি ছাড়িয়েছে 2500। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।